জামাত এনসিপির জোট নির্বাচন বর্জন করছে। অলরেডি তারা ইঙ্গিত করছে যে নির্বাচন বর্জন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট নানা রকম অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো। ইভেন আসিফ মাহমুদ সজীব সরকারে থাকতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টু শব্দ করেনি, সে সরকারের বাইরে গিয়ে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের ফেভারে না। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, 11 দলীয় জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে? আমিও মনে করি হাঁটতে পারে, কারণ তারা এতদিনে তাদের কর্মী সমর্থকদের ফুলিয়ে ফাঁপিয়ে যে আশার ফানুস উড়িয়েছে, বাস্তবিক অর্থে ভোটের হিসাবে সেই ফানুসের ধারে কাছেও না। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও তা এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোনো জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে। অতীতে এমন নজির আছে, নির্বাচনের আগের দিনও ঘোষণা দিয়ে দেয়, প্রেস কনফারেন্স করে, নির্বাচনের দিন সকালবেলাও ঘোষণা দিয়ে দেয়, আমরা এই নির্বাচনে নাই। এটা বাংলাদেশে বহু নজির আছে। সম্প্রতি জামাত ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, প্রশাসন ও নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে। এমনকি নির্বাচন কমিশনে গিয়ে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই যেন এখন মূল লক্ষ্য। হ্যাঁ, এটা ঠিক, এটা বাস্তবতা তাই। গ্রামাটিক্যালি ভুল বা আইনত ভুল অথবা নৈতিক দিক দিয়ে ভুল, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন মোটামুটি তারেক রহমানের হাতে দেশের দায়িত্বটা দিয়ে ডক্টর ইউনূস বিদায় হয়ে পড়বে, এবং তাদের মধ্যে সেই সব বোঝাপড়া আছে বলে শোনা যায়। এবং ডক্টর ইউনূস বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান ক্ষমতায় আসলে যথাযথ মূল্যায়ন পাবে, সেরকম আলোচনাও শোনা যায়। ডক্টর জাহিদুর রহমানের মতে এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একদিকে এটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল হতে পারে, যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত। অন্যদিকে ভবিষ্যতে, খেয়াল করবেন যে অন্যদিকে ভবিষ্যতে নির্বাচন বর্জনের যুক্তি তৈরির প্রস্তুতিও হতে পারে। এটা আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলেছি। তিনি বলেন, যদি ধারাবাহিকভাবে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড নেই, তাহলে এক পর্যায়ে বলা সহজ হয় এই নির্বাচনে অংশ নেওয়ার কোনো অর্থ নেই। তিনি আরো বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় অত্যন্ত ভারসাম্যহীন। খেয়াল করবেন, 91, 96 ও 2001 সালের নির্বাচনগুলো তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এবার অনেক আগে স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। আমি যে কথাটি আগে আপনাদেরকে বলছিলাম, কোন নির্বাচনে আগে ভাগে এতটা নিশ্চিতভাবে বিজয়ী পক্ষ অনুমান করা যায়নি। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে এই নিশ্চিত বিজয়ের ধারণা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এমনকি গণমাধ্যমের একটি অংশকে সূর্যমুখী প্রবণতার দিকে ঠেলে দিয়েছে। মানে সূর্য যেদিকে ওঠে ওইদিকে, সুতরাং বিএনপির রাইজিং স্টার এখন বিএনপির দিকেই সবাই মুখ করে তাকিয়ে আছে। অর্থাৎ ক্ষমতার সম্ভাব্য কেন্দ্রের দিকে স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হতে পারে, যা নির্বাচনের বিশ্বাসযোগ্যতার জন্য ঝুঁকিপূর্ণ। আমি এই কথাটা বারবারই কিন্তু বলছি যে এটা ঠিক যে বিএনপি জিতে যাচ্ছে, এই জন্য প্রশাসনেও বিএনপির দিকে হেলে যাবে এবং আরো যারা আছে, সুবিধাভোগী যারা আছে, তারা হেলে পড়বে। যাক, জামাত জোট নির্বাচন বর্জন করবে সত্যিকার অর্থে প্রশাসনের পার্সিয়ালিটির জন্য না, প্রশাসনের স্বজনপ্রীতির জন্য না, প্রশাসনের বিএনপি প্রীতির জন্য না। বাংলাদেশের যে রাজনৈতিক মেটিকুলাস ডিজাইন এই দেশটাকে নিয়ে যা করা হচ্ছে, সেই ডিজাইনের পার্ট অনুযায়ী আমি যদি বলি যে জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করতে পারে, কারণ এনসিপির এই নির্বাচন দিয়ে পাওয়ার কিছু নাই, বরঞ্চ হারানোর আছে। এই নির্বাচনে গোহারা হারলে পরে এই এনসিপির আর কোনো রকম কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে। এই ছেলেদেরকে হয় জামাতে যেতে হবে, না হয় বিএনপিতে যেতে হবে, না হয় একটা পর্যায়ে আওয়ামী লীগে যেতে হবে। আমি এটা মোটেও অবিশ্বাস করি না যে এই ছেলেগুলো কোনোদিন আওয়ামী লীগে যোগ দিবে না। এরা যোগ দিবে, এদের মধ্যে থেকে কেউ এবং আওয়ামী লীগ এমন দল যে তাদের প্রয়োজনে আওয়ামী লীগ এইদেরকে কাউকে তুলনামূলক যারা কম গালি দিয়েছে, কম ট্রিগার চেপেছে, ট্রিগার বলতে আমি সত্যিকার বলছি 5 আগস্টের আগে সেই যে বলা হয় যে বেশ কিছু মৃত্যু অন্যভাবে হয়েছে, সেই সব যারা কম করেছে তাদেরকে আওয়ামী লীগ একসঙ্গে নিয়ে নিতে পারে। যাক, কিন্তু খেলাটা জমে যাবে যদি জামাত এনসিপি নির্বাচন বর্জন করলে পরে জাতীয় পার্টি সহ আর যারা ইলেকশন করছে এবং একটা স্বতন্ত্র অংশ এবার খুব শক্তিশালী অবস্থায় আসবে, যারা নির্বাচন করতে পারছে, অনেকটা বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী। আগের বার যেমন 24-এর নির্বাচনে স্বতন্ত্র যারা পাশ করেছিল তারাও সবাই আওয়ামী লীগ ঘরানার ছিল, এবার স্বতন্ত্র যারা পাশ করবে তারাও ম্যাক্সিমাম বিএনপি ঘরানার হবে। তো সেই স্বতন্ত্র এবং জাতীয় পার্টি এবং বিএনপি যদি থাকে, তাহলে এই নির্বাচন হয়ে গেলে পরে পরিস্থিতি আরো কি জটিল থেকে জটিলতর হবে না? যারা চুরি করলেও নিজেদেরকে চোর মনে করে না, বাটপারি করলেও যারা বাটপার মনে করে না, যারা
বিশ্ব পাটপাড়ি করে নোবেল প্রাইজ পেয়েছে, যারা ঘুরে ঘুরে বছরে বছরে বিয়ে করে নিজের যে মানে নারী লোলুপতা সেটার শিক্ষা নিয়েছে, সেই রকম মানুষ আজকে আমাদের রাষ্ট্রের শাসন ক্ষমতায় বিরাজমান। তারা এখন দিশেহারা। অর্থনীতি চলছে না, রাজনীতি চলছে না, চলছে না সমাজ। নারী নিরাপদ নয়, পুরুষও নিরাপদ নয়। এতিমখানার শিশু বাচ্চারাও বলৎকারের হাত থেকে নিরাপদ নয়। ঠিক এরকম একটা অবস্থায় 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের শোরগোল চলছে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিম্নমানের নিকৃষ্টতম একটা নির্বাচন হতে যাচ্ছে। ঠিক এই নির্বাচনে বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশ কি প্রগতির দিকে যাবে, 18 কোটি মানুষের জীবনকে উন্নত করবে, নাকি বাংলাদেশ আবার বস্তা পচা ওই ধর্মীয় সেন্টিমেন্টের দিকে গিয়ে মানুষকে মৌলবাদী চেতনায় দীক্ষা দিয়ে সত্যিকারের ইসলাম থেকে, ইসলামের স্পিরিট থেকে মানুষকে দূরে সরিয়ে একটা অন্ধকার যুগের সূচনা করবে? আপনারা দেখেন দেশে দেশে মৌলবাদের উত্থানের পর রাষ্ট্রগুলোর কি হয়েছে। আমি যদি এশিয়া থেকে শুরু করি, আপনি পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন। পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রের জন্ম একদিন, 1947 সালের 14ই অগাস্ট রাতের 12টার 1 মিনিট আগে পাকিস্তান স্বাধীন হলো। আর রাত 12টার 1 মিনিট পর 15ই আগস্ট প্রত্যুষে ভারত ব্রিটিশ মুক্ত হলো। কারণ ভারত স্বাধীনতার ইস্যু না, কারণ ভারত যে রাষ্ট্র সেই রাষ্ট্রই ছিল, বরং ভারতের একটা অংশ ভেঙে পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্র জন্ম দিল। সেই 1947 সাল থেকে আজকে পর্যন্ত যদি আপনি ধরেন 79 বছর, এই 79 বছরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের অবস্থানটা কোথায়? পাকিস্তান 79 বছর বয়সে একটা সরকারও 5 বছর টেনিউর ফুলফিল করতে পারে নাই। অগণতান্ত্রিক চিন্তা চেতনা, মৌলবাদী চিন্তা চেতনা, সাম্প্রদায়িক চিন্তা চেতনা এবং আর্মি ডিক্টেটরশিপের জাতাকলে পিষ্ট হয়ে রাষ্ট্রের মানুষের নৈতিক চরিত্র অধপাতে গেছে। পৃথিবীর আপনি যেই দেশে যাবেন, 10টা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মানুষের মধ্যে চরিত্রগতভাবে কারা ভালো, আপনাকে 10 জনের মধ্যে 9 জন নিরপেক্ষ মানুষ বলবে যে ইন্ডিয়ার চরিত্র ভালো, পাকিস্তানের চরিত্র নষ্ট। এখানকার লন্ডনে, ব্রিটেনের রেডিওতে প্রতিদিন গ্যাং রেপ যারা করে তারা সব পাকিস্তানি, আফগানি। তার মানে দেখেন, মানুষের চরিত্র, অর্থনৈতিক অবস্থা, মুদ্রার মান, মানুষের জীবন সব কিছু মিলিয়ে একটা অন্ধকারে পড়ে আছে। সারা পৃথিবী থেকে দাঁড় দেনা করে খেয়ে পরে কোনো রকম বেঁচে আছে। চায়না 70-এর দশকের শেষের দিকে, 80-র দশকে এসে ভারতের সাথে প্রতিযোগিতা করার জন্য পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল, যার কারণে কয়েকটা 5টা পারমাণবিক বোমা লইয়া লাভ মারে কদিন পরে পরে, এখানে মেরে দিব সেখানে মেরে দিব বলে, কিন্তু জানে না একটা মারলে 10টা এসে দেশটি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। সেই পাকিস্তানের পর পাকিস্তান কি করলো? আফগানিস্তানে খেয়ে ফেললো। এই আফগানিস্তান রাষ্ট্রের এই মৌলবাদী যে তালেবান শক্তি, এই ধর্মান্ধ শক্তি, এই ধর্মান্ধ শক্তির কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তান। সেখান থেকে মৌলবাদ রপ্তানি হলো কোথায়? আফগানিস্তানে। সেই আফগান রাষ্ট্রটি 50 বছর থেকে যুদ্ধ করলো। যুদ্ধ করে মধ্যযুগীয়, আজ থেকে 1500 বছর আগে যেই রকম শাসন ব্যবস্থা ছিল, সেই রকম একটি মধ্যযুগীয় শাসন ব্যবস্থা এখন আফগানিস্তান ফিরে এসছে। আফগানিস্তানের পর আপনি কোথায় যাবেন? আফগানিস্তানের পরের রাষ্ট্রটি ইরান। 1979 সালে যখন এই ইরানে ইসলামী বিপ্লব করে তারা, খোমেনি ফিরে আসে ফ্রান্স থেকে, আসার পর তেহরান, তাবরিজ, সিরাজ, বড় বড় শহরে মানবতাপন্থী কর্মী, মানবাধিকার কর্মী, প্রগতিশীল মানুষকে রাস্তার পিলারের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করে তারা নতুন একটা শাসন ব্যবস্থা কায়েম করে সেখানে একজন অলৌকিক পীর রেখে দিয়েছে, যার অনুমোদন ছাড়া কেউ নির্বাচনেও দাঁড়াতে পারবে না। খেয়াল করে দেখেন, এই দেশটি এখন ইরানের 1 টাকা দিয়ে বাংলাদেশের 366 টাকা পাওয়া যায়, মানে বাংলাদেশের 1 টাকা দিয়ে ইরানের 366 টাকা পাওয়া যায়। এখন খেয়াল করে দেখেন, একটা রাষ্ট্র ডুবতে ডুবতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই ডুবা অবস্থায় ইরান, পৃথিবীতে সবচাইতে বেশি তেলের ভান্ডার হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান, আর ল্যাটিন আমেরিকাতে হচ্ছে হুগো চ্যাভেজের দেশ, মাদুরোর দেশ ভেনেজুয়েলা। এই ইরান
সৌদি আরব, বড় তেলের খনিটি সৌদি আরব, কিন্তু মজুদের দিক থেকে সৌদি আরবের চাইতে ইরানে তেল বেশি। অথচ দেখেন ইরানের সভ্যতার বয়স হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 আর খ্রিস্টপূর্ব পরবর্তী 2000। এই 6000 বছরের পুরনো একটি রাষ্ট্র, পার্শ্ব সভ্যতার দেশ, আজকে ভিক্ষা করার অবস্থা। বিশ্বাস যদি করেন, মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিব রাষ্ট্রের কাতারে দুটি দেশ, একটি হচ্ছে ইরান আর একটি হচ্ছে ইয়েমেন। অথচ ইয়েমেন গরিব হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে, তাদের প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু ইরানের রিসোর্সের কোনো অভাব নেই। 10 লক্ষ বর্গ কিলোমিটারেরও উপরে ইরানের ভূখণ্ড, তেল। সেই ইরান এখন বিদ্রোহ চলছে, যেই কোনোদিন ইরানের এই সরকারের পতন হয়ে যাবে। তারপরের মুসলিম রাষ্ট্রটি ইরানের পরে আসেন সিরিয়া। সিরিয়া বহু বছর যুদ্ধ করতে করতে নতুন করে একটা আইএসএস জন্ম হলো। সেই আইএসএস জন্ম হওয়ার পর রাষ্ট্রটি ভেঙে পড়ল, আর বহু যুদ্ধের পর ব্রিটিশ, আমেরিকা এবং ইরান এবং রাশিয়ার নানান যুদ্ধ প্রক্সি ওয়ারের পর এখন সেই সিরিয়া আবার বঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত হলো। আবার যুদ্ধ হয়েছে সিরিয়ায়। সিরিয়ার পরে আসেন ইয়েমেন। ভাত খাইতে পায় না এরকম লোকের সংখ্যা লক্ষ লক্ষ, দিনে একবার খাইতে পায় না এরকম লোকের সংখ্যা ইয়েমেনে হাজারে হাজার। সেই ইসলামিক রাষ্ট্র সিরিয়া। তারপরে আসেন ইরাক। ইরাকের কি অবস্থা আপনারা সবাই জানেন। যুদ্ধের পর সাদ্দাম হোসেনের ইরাক শোভিত সুশোভিত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র এখন ভিক্ষার সাজি নিয়ে নিয়ে গড়ে। তারপরে আসেন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান। এরা ধর্মভিত্তিক রাষ্ট্র না করে মানুষের কাছে মৌলবাদীদেরকে মাথাছাড়া দিয়ে উঠতে দেয়নি। মৌলবাদীরা কোনো কথা বললেও পারমিশন নিয়ে তারা একটা ডিক্টেটরশিপ চালিয়েছে, কিন্তু ডিক্টেটরশিপ চালানোর পরও রাষ্ট্র হিসেবে কিন্তু সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই এবং ওমান দাঁড়িয়ে গেছে। তারা কিন্তু তাদের রাষ্ট্রের নাগরিকদের শান্তি দিচ্ছে, নাগরিককে স্বস্তি দিচ্ছে, রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করেছে। এর মূল কারণ হচ্ছে তারা মৌলবাদকে মাথাছাড়া দিয়ে উঠতে দেয়নি। তারপরে আসেন, আপনি যদি যান বাংলাদেশ, 1971 সালের পর 53 বছরে দক্ষিণ পূর্ব এশিয়ায় বা এশিয়া মহাদেশে যেসব, মধ্যপ্রাচ্য বাদ দিলে যেসব মুসলমান দেশ আছে, একমাত্র আমাদের চাইতে ভালো দেশ আছে মাত্র মালয়েশিয়া। আর এদিক দিয়ে পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে আমরা অনেক অনেক গুণ ভালো আছি। ইভেন ইন্ডিয়ান মুসলিম যারা আছে তাদের তুলনায়ও আমরা ভালো ছিলাম। কিন্তু 2024 সালে আমাদের উপরে যে গজব নাজিল হয়েছে, এই গজবের ফলে আমরাও এখন ধ্বংসস্তূপে পড়ে গেছি। আমাদের আইন নাই, বিচার নাই, শাসন নাই, সরকার নাই। আমাদের রিজার্ভ কমে যাচ্ছে। রিজার্ভ কমে যাচ্ছে মিনস রিজার্ভ যেটা আছে, যদি আমাদের ওই রাস্তাঘাট, খানা খন্দ, যেগুলো যে কাজ আছে ওগুলো করলে আর কিছু থাকার কথা না, কিন্তু এই সরকার তো কোনো কাজ করছে না, শুধু আঙ্গুল চষছে। এরপরে দেখেন, আপনি যদি লিবিয়াতে যান দেখবেন এই লিবিয়া, এই মুয়াম্মার গাদ্দাফি যত বছর ছিল তিনি শক্ত হাতে দমন করেছেন। এই ইরানি ভিত্তিক এই জঙ্গিরা এই রাষ্ট্রটিকে দুর্বল করতে করতে তারা শেষ করে দিয়েছে। পরবর্তীতে এসা ব্রিটিশ আমেরিকা এটার মধ্যে পেরেক মেরেছে। তারপরে দেখেন সোমালিয়া, এই সোমালি ল্যান্ড ধ্বংস হয়ে গেছে। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর কথা জানেন, আইএস এর কথা না হয় নাই বললাম। তালেবান গোষ্ঠীর পর আইএস এর পর আরেকটি ছিল আল কায়দা। লাদেন, পাকিস্তানের মাটিতেই লাদেনকে হত্যা করা হয়েছে। তার মানে পুরা বিশ্বে আলজেরিয়াতে যুদ্ধ চলছে। কেমন যুদ্ধ? বিশাল যুদ্ধ। সেই আলজেরিয়া। তারপরে আরেকটি আছে সুদান। আহারে, সুদানের দারপুর হতে সুদানে এখনো যুদ্ধে মানে সয়লাভ হয়ে গেছে দেশটি বোমায়, অস্ত্রে, এবং মানুষের অবস্থা খুবই ত্রাহি ত্রাহি। তাহলে দেখেন, পুরো পৃথিবীতে যেখানে মুসলমান শাসন এসছে, যেখানে মুসলিম শাসনের চেষ্টা হয়েছে, সে দেশটি ধ্বংস হয়ে গেছে। কারণ